আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। পাঁচরক্ষী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে রয়েছি মোহাম্মদ আরিফুল ইসলাম, প্রভাষক বাংলা, পাঁচরক্ষী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ, ২৫০০ নারায়ণগঞ্জ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের পাঠের বিষয়টি আমরা জেনে নিচ্ছি। প্রথমে আমরা পাঠ্য বিষয়বস্তু দেখে নেই। আজকে আমাদের পাঠ্য বিষয় সোনার তরী, রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। এই পাঠ শেষে তোমরা যে বিষয়গুলো শিখতে পারবে সেগুলো দেখে নাও। কবি পরিচিতি বলতে পারবে, কবিতার বিষয়বস্তু সম্পর্কে জানতে পারবে, কঠিন বাক্যের ব্যাখ্যা করতে পারবে। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা জেনে নিচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন ৭ই মে ১৮৬১ সালে এবং ২৫শে বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ, এবং মৃত্যুবরণ করেন ৭ই আগস্ট ১৯৪১, ২২শে শ্রাবণ ১৩৪৮। এবং দেখো, কবি পরিচিতির ক্ষেত্রে আমরা কবি পরিচিতি সম্পর্কে সংক্ষেপে জেনে নিচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন বিখ্যাত কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে, এবং তার পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর, মায়ের নাম সারদা দেবী। তিনি বাবা মায়ের ১৪তম বা ১৪দশ সন্তান ছিলেন। এ পর্বে আমাদের জন্য রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা বাংলা সাহিত্যের ছোট গল্পের স্রষ্টা এবং সার্থক ছোট গল্পকার, এবং বাংলা সাহিত্যে সবথেকে সার্থক ছোট গল্পকার হিসেবে আখ্যায়িত করে থাকি। ছোট গল্পের জনক বা স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যে বাংলা জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। তার উপাধি বিশ্বকবি অথবা কবিগুরু। তার ছদ্মনাম ভানুসিংহ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী এবং শান্তিনিকেতনের প্রতিষ্ঠাতা। এবারে দেখো সোনার তরী কবিতার উৎস এবং পরিচিতিটা। সোনার তরী কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যগ্রন্থের নাম কবিতা। এই কবিতার নামকরণ, দেখো, সোনার তরী কবিতাটির নামকরণ করা হয়েছে এর অন্তর দর্শনকে উপজীব্য করে, এর অন্তর্নিহিত ভাবকে উপজীব্য করে এখানে নামকরণ করা হয়েছে। এই কবিতায় সোনার তরী কালাতীত ইতিহাস স্বরূপ শিল্প স্রষ্টা সেখানে স্থান না পেলেও ইতিহাসের সৃষ্টিকর্ম স্থান পায় ঠিকই। এখানে আমরা দেখি কবিতার মধ্যে শিল্প হচ্ছে সোনার ধান এবং স্রষ্টা হচ্ছেন কৃষক। তো কবি এখানে নিজেকে কৃষক রূপে তার শিল্পকর্মগুলোকে ধানের সঙ্গে তুলনা করেছেন, এবং কবিতার এই অন্তর্ভাবনাটি ফুটে উঠেছে, এবং এই দর্শনটাকে কবি এখানে স্পষ্ট করেছেন সোনার তরীকে কেন্দ্র করেই। সে বিবেচনায় কবিতাটির নামকরণ যথার্থ। দেখো, সোনার তরী কবিতাটি একটি রূপক কবিতা। এ কবিতায় রূপকের আড়ালে কবি এক দার্শনিক সত্যকে উন্মোচন করেছেন আমাদের সামনে, এবং এর ছন্দ মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এর অধিকাংশ পংক্তি ৮-৫ মাত্রার পূর্ণ পর্বে বিন্যস্ত। তাহলে আমরা দেখলাম কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত, এবং ভাষারীতি সাধু ও চলিত ভাষায় রচিত। রূপক কবিতা কি সেটা আমরা জেনে নিচ্ছি। যে কবিতায় কোনো পরোক্ষ ঘটনা বা বিষয়বস্তুকে সামনে এনে তার ভাব আড়ালে বাস্তব কোনো বিষয়, ভাব বা দর্শনের বহিঃপ্রকাশ করা হয় তাকে রূপক কবিতা বলে। এটাই হচ্ছে মূলত রূপক কবিতার সংজ্ঞা। আমরা খুব সংক্ষেপে সোনার তরী কবিতার কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিচ্ছি। সোনার তরী কবিতার রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। উৎস গ্রন্থ সোনার তরী কাব্যগ্রন্থ। সোনার তরী কাব্যগ্রন্থের নাম কবিতাই সোনার তরী। নামকরণ ভাববস্তুকে উপজীব্য করে বা ভাববস্তুকে কেন্দ্র করে। রূপশ্রেণী, এটি কি ধরনের রচনা, কবিতা। ছন্দ মাত্রাবৃত্ত ছন্দে রচিত।
ভাষারীতি সাধুচলিত ভাষায় রচিত। বিষয়বস্তু: মহাকালের কাছে মানুষের চিরায়ত অসহায়ত্ব কর্মফলের গুরুত্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কবিতার কিছু বাক্যের আমরা ব্যাখ্যা জেনে নিব এবারে। প্রথমেই রয়েছে, গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। এটি আমাদের কবিতার প্রথম দুটি বাক্য। এটা দিয়ে কি বুঝিয়েছে সেটা আমরা দেখে নিই। যে গগন মানে হচ্ছে আকাশ, আর গরজে মানে হচ্ছে গর্জন করছে। আমরা দেখি বর্ষাকালে মেঘ গর্জন করে বজ্রপাতের সময়। এবং ঘন বর্ষা বেশি বৃষ্টিপাত হলে আমরা বলে থাকি যে ঘন বর্ষা। তো এখানে মূলত বোঝানো হয়েছে যে এই অংশে বর্ষা প্রকৃতির যে চিত্রকল্প বা বাস্তবতা ফুটে উঠেছে, এবং যেখানে ভরা বর্ষায় আকাশ মেঘে ঢেকে রয়েছে। এমন পরিস্থিতিতে এক বিপন্ন কৃষক নদীর কূলে একা একা বসে রয়েছে এবং সে হতাশ এবং ভীত, সন্ত্রস্ত। পরবর্তীতে দেখো, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুর ধারা খড় পরশা। এখানে যে বিষয়টা বোঝানো হচ্ছে, দেখো যে ভাড়া দিয়ে আমরা বুঝে থাকি যে ধান রাখার একটা বিশেষ পাত্র বিশেষ, ভাড়া দিয়ে পাত্রের সমষ্টি বুঝিয়েছে। এবং খুর ধারা শব্দের অর্থ খুরের মতো ধারালো। এবং খড় পরশা মানে হচ্ছে যে ধারালো বর্ষার মতো, যে ধারালো যে বর্ষা রয়েছে সে তার মতো। তো এখানে ধান কাটা সম্পন্ন হওয়ার পর কৃষক ভাড়া ভর্তি করে ধান সাজিয়ে বসে রয়েছে নদীর তীরে। ঘোর বর্ষায় ভরা নদীর স্রোত যেন ধারালো বর্ষার মতো তীক্ষ্ণ হয়ে প্রভাবিত হচ্ছে। কৃষক সেই দৃশ্যগুলো অবলোকন করছেন। তার ধান কাটে ভাড়ায় সাজিয়ে রেখে বসে বসে সে এই ভয়ঙ্কর পরিবেশটার মধ্যে বসে সে উপলব্ধি করছে এই বিষয়গুলো। পরবর্তী বাক্য, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। এখানে দেখো বাঁকা জলটা কি সেটা আমাদের একটু বুঝতে হবে। বাঁকা জল দিয়ে কবি এখানে মূলত মহাকালের যে স্রোত রয়েছে সেটার দিকে ইঙ্গিত করেছেন। ছোট কৃষক যে ক্ষেতে ফসল কাটছিল, ধান কাটছিল, সেটি ছোট একটি ক্ষেত এবং সেই ক্ষেতটি নদীর জল বেষ্টিত। জলের ঘূর্ণায়মান স্রোতের কবলে পড়ে কৃষকের ক্ষেত্রে যে কোনো মুহূর্তে নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বা সে আশঙ্কা করছে এরকমটা হতে পারে। নদীর জলের এই বিধ্বংসী বা ভয়ঙ্কর অবস্থাটাকে বোঝাতে কবি এইকে বাঁকা জল বলে উল্লেখ করেছেন। তরু ছায়া মশি মাখা গ্রামখানি মেঘে ঢাকা। দেখো গাছের ছায়ায় যেমন একটা কালচে ভাব লক্ষ্য করা যায় বা একটু আবছা অন্ধকার ভাব দেখা যায়, নদীর ওপারের গ্রামটিও ঠিক তেমনি মেঘে ঢাকা পড়ে তেমনি কালচে বর্ণ একটা ধারণ করেছে, একটা আবছা ঘুটঘুটে অন্ধকারের অবস্থা চলে এসেছে। সেরকম একটা পরিস্থিতি এখানে কৃষক দেখতে পাচ্ছে। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। এখানে দেখো এই বাক্য দিয়ে কৃষক বা কবি বোঝাতে চেয়েছে, আমরা জানি তরি অর্থ নৌকা। তো আলোচ্য অংশে নৌকা বেয়ে এক মাঝি এগিয়ে আসার কথা বলা হয়েছে। কৃষক দেখতে পাচ্ছে যে নদীতে ভয়ঙ্কর ঢেউ ওঠার সম্ভাবনা, বৃষ্টিপাত এবং ঝড় ওঠার সম্ভাবনা। সেই সময় কেউ নেই, কিন্তু এরকমই এক সময় হঠাৎ করে এক মাঝি নৌকা বেয়ে যাচ্ছে এবং সেই মাঝিকে কবির দৃষ্টিতে চেনা চেনা মনে হচ্ছে প্রথমেই। এবং এই মাঝি হচ্ছে মহাকালের প্রতীক। রবীন্দ্রনাথ তার শিল্প ভাবনা আপন সত্তার বাইরে এক মহাশক্তির স্বরূপ উপলব্ধি করেছেন, যাকে তিনি জীবন দেবতা বলে অভিহিত করেছেন। এবং মহাকালরূপী এই মাঝি তারই প্রতিরূপ। এই মাঝির মধ্যেই তিনি নিজেকে প্রকাশ করেছেন এবং সোনার ধানগুলোই হচ্ছে তার শিল্পকর্ম বা শ্রেষ্ঠ শিল্পকর্মগুলো। সঙ্গত কারণেই কৃষকরূপী কবি তাকে চেনা মনে হচ্ছে। শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কোলেতে এসে। এখানে দেখো সোনার ধান বলতে কৃষকরূপী যে কবি রয়েছেন, যে শিল্পস্রষ্টা রয়েছেন, তার যে শিল্প সৃষ্টিকর্মগুলো রয়েছে, সোনার ধান হচ্ছে সেই কৃষকের সৃষ্টিকর্মগুলো। এবং কবি যেহেতু নিজে এখানে নিজেকে কৃষক রূপে প্রকাশ করেছেন, তাহলে সোনার ধানগুলো হচ্ছে কবির সৃষ্টিকর্মগুলো।
এবং মহাকালের কাছে তার আবেদন বা আর্জি হয়েছে যে ফসলরূপী তার কর্মফলগুলো যেন মাঝি নৌকায় তথা মহাকালের পংক্তিতে স্থান দেয়। মাঝিকে নৌকাকে এখানে মহাকালের প্রতীক রূপে বলা হয়েছে মাঝিকে। তো এখানে তার জন্য তিনি তার সৃষ্টিকর্মগুলোকে নৌকায় স্থান দেওয়ার জন্য বলছে, এবং কেননা এতেই স্রষ্টার সৃষ্টিকর্মের সার্থকতা নিহিত রয়েছে। স্রষ্টার সৃষ্টিকর্মগুলো যদি মহাকাল বহনই না করে বা চিরস্থায়ী না হয়, তাহলে সেই সৃষ্টিকর্মের কোনো মূল্যই থাকে না। ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। ফসলরূপী কর্মফল পূর্ণ করে দেওয়ার পর কৃষক রূপী কবি মাঝির নৌকা তথা মহাকালের পংক্তিতে ঠাই অর্থাৎ আশ্রয় চান বা তাকে নিয়ে যাওয়ার জন্য আহ্বান করেন। কিন্তু কৃষক দেখতে পান তার সোনার ধানগুলো নৌকায় উঠানোর পরে নৌকায় চিল পরিমাণ স্থান ফাঁকা নেই, যে নৌকায় মাঝিকে আহ্বান করবে কৃষককে নিয়ে যাওয়ার জন্য, সেই স্থানটুকু ফাঁকা নেই। এবং কৃষক রূপী কবি অবাক হয়ে লক্ষ্য করেন যে তার ফসল অর্থাৎ কর্মফলেই মাঝির নৌকা ভরে গিয়েছে, তার আর সেখানে স্থান হচ্ছে না। এই অর্থাৎ আমরা এখানে দেখতে পাই যে মহাকালের যে পংক্তিতে কর্মফল স্থান পায়, কিন্তু ব্যক্তির বা ব্যক্তি কবির বা ব্যক্তি কৃষকের সেখানে আর স্থান হয় না বা ঠাঁই হয় না। এই বিষয়গুলো এখানে কবি দার্শনিক সত্যগুলোকে বুঝতে পেরেছিলেন জীবনে, এবং তিনি এটাকে উল্লেখ করেছেন, ব্যক্ত করেছেন। এবারে দেখো এই কবিতার প্রাসঙ্গিক কিছু চরিত্র এবং অনুষঙ্গগুলো রয়েছে, সেগুলো আমরা দেখি। যে প্রথমে আমরা দেখব, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মহাকাল। আমরা দেখি যে এখানে মূলত মহাকালকে আবর্তন করে সমস্ত কিছু ঘূর্ণায়মান বা চিত্রায়িত করেছেন কবি। প্রথমেই আমরা দেখি যে মহাকালের সাথে সঙ্গতিপূর্ণ অনুষঙ্গ চরিত্রগুলোর মধ্যে রয়েছে বাঁকা জল। এখানে কবি বাঁকা জল বলতে কি বুঝিয়েছেন? বাঁকা জল দিয়ে কবি এখানে কাল স্রোতের প্রতীককে আমাদের সামনে স্পষ্ট করেছেন। এই কাল স্রোত অবধারিতভাবেই সব কিছুকে একদিন ভাসিয়ে নিয়ে যায়। কবিতাটিতেও একইভাবে নদীর বাঁকা জলের উদ্দামতায় ছোট ক্ষেত্রের বিলীয়মান অবস্থা বর্ণনার মধ্য দিয়ে মহাকালের স্রোতের প্রতি কবি ইঙ্গিত করেছেন এবং আমাদের সামনে সেই বিষয়টাতে স্পষ্ট করেছেন। সোনার ধান, কবিতাটিতে সোনার ধান শব্দবন্ধ ব্যবহৃত হচ্ছে প্রতীকী অর্থে। এই সোনার ধান দিয়ে কবি নিজের সৃষ্টিকর্মগুলোকে বুঝিয়েছেন। যেহেতু কবি নিজেকে কৃষক রূপে এখানে প্রকাশ করেছেন, সোনার ধান হচ্ছে কবির শিল্প স্রষ্টাগুলো এবং তার সৃষ্টিকর্মের সম্ভারই হচ্ছে সোনার ধান। এ কারণেই ফসলরূপী ধানকে তিনি সোনার সঙ্গে তুলনা করেছেন, তার কর্মফলগুলো, সৃষ্টিকর্মগুলো। এবং শ্রাবণ গগন, শ্রাবণ গগন বলতে এখানে কেন তিনি নিয়ে এসেছেন মহাকালের সঙ্গতিপূর্ণ করে? দেখো আমাদের দেশে এবং বাংলাদেশে আমরা জানি যে 2 মাস বর্ষাকাল, এবং আমাদের 6 ঋতুর দেশে আমাদের দ্বিতীয় ঋতুই হচ্ছে বর্ষা ঋতু। এবং আমরা জানি আষাঢ় শ্রাবণ এই 2 মাস বর্ষাকাল। এই সময় ভারী বৃষ্টিপাত হয়, নদী নালা খাল বিল জলে পরিপূর্ণ থাকে এবং পরিস্থিতি খুবই ভয়ানক হয়ে ওঠে, এবং আকাশ সব সময় মেঘে ঢাকা থাকে, অন্ধকার ঘনিয়ে আসে। ভরা বর্ষার এই সময়টিকে বোঝাতেই কবি শ্রাবণ গগন শব্দটির ব্যবহার করেছেন। এরপরে দেখো শূন্য, শূন্য বলতে এখানে কবি কৃষকের নিঃস্ব রিক্ত অবস্থাকে বুঝিয়েছেন, এবং কৃষক রূপে কবি নিজেকেই এখানে কৃষক রূপে নিঃস্ব এবং রিক্ত অবস্থায় প্রকাশ করেছেন। কৃষক তার উৎপাদিত ফসলের সবটুকুই তুলে দেন মাঝির নৌকায়। মাঝি তার ফসল নিয়ে গেলেও তাকে গ্রহণ করে না, ফলে নিঃস্ব রিক্ত অবস্থায় আমরা বসে থাকতে দেখি কৃষককে নদীর তীরে। এরপরে রয়েছে কৃষক। কৃষক এই কবিতায় কৃষক শিল্পস্রষ্টা কবির প্রতীক। এই কবিতার মধ্যে কৃষকের মধ্যেই আমরা কবিকে লক্ষ্য করি, এবং কৃষকের উৎপাদিত ফসলই হচ্ছে সোনার ধানই হচ্ছে কবির সৃষ্টিকর্মগুলো। কবি জানেন মহাকাল তার সৃষ্টিকর্মকে গ্রহণ করবে, এবং করলেও সেখানে তার ঠাঁই
হবে না বা ঠাঁই নেই। যেমনটি দেখা যায় কবিতায় কৃষকের ক্ষেত্রে, কৃষক তার উৎপাদিত ফসলের সবটুকু মাঝির নৌকায় তুলে দেওয়ার পর সেখানে তার নিজের জন্য আর কোনো জায়গা থাকে না। মহাকালের নিয়মের কাছে ব্যক্তি মানুষের এই চিরন্তন অসহায়তার দিকটি কবি কৃষকের চরিত্রের মধ্য দিয়ে আমাদের সামনে চিত্রায়িত করেছেন। সঙ্গত কারণে কৃষক চরিত্রটি পাঠক মনকে বিশেষভাবে আন্দোলিত করতে সক্ষম হয়েছে। মাঝি, এখানে মাঝি দিয়ে মহাকালের যে প্রতীক সেটাকে বোঝানো হয়েছে। মাঝিকে মহাকালের প্রতীক রূপে ব্যবহার করা হয়েছে। এজন্যই প্রথম দর্শনে মাঝিকে কবির কাছে চেনা মনে হয়, কিন্তু এ বিষয়ে তিনি নিশ্চিত হতে পারেন না। মনে হয় চেনা চেনা, কিন্তু আসলেই চেনা সেরকমটা তিনি নিশ্চিত করে বলতে পারছেন না। ক্ষুরধারা কালস্রোত অতিক্রম করে মাঝির আগমন হয় কৃষকের ফসল তোলার উদ্দেশ্যে, আর সে উদ্দেশ্য পূর্ণ হওয়ার পর সে ফিরে যায় কৃষককে শূন্য নদীর তীরে রিক্ত অবস্থায় ফেলে রেখে। মূলত সময়ের চোরাস্রোতে ব্যক্তি মানুষ এক সময় হারিয়ে যায়, এটাই বাস্তবতা, কিন্তু তার মহৎ সৃষ্টিকর্মগুলো বা কর্মগুলো সবাই স্মরণ করে। আলোচ্য কবিতার মধ্যে এই বাক্য দিয়ে, এই মাঝি দিয়ে বা মাঝি চরিত্রের মধ্য দিয়ে কবি এই দার্শনিক বাস্তব বা সত্য ভাবটিকেই আমাদের সামনে পরিস্ফুটিত করেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিষয়গুলো যখন তোমরা জানবে, ভালো করে বুঝতে পারবে, তখনই তোমাদের জন্য সৃজনশীল বা অন্যান্য যে কোনো প্রশ্নের উত্তর করা খুবই সহজ হয়ে যাবে। তো বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখবে এবং এই বিষয়গুলোর ব্যাখ্যাগুলো খুব সুন্দর করে আত্মস্থ করবে। পরবর্তী টপিকে আমরা যাচ্ছি। এখানে আমরা কয়েকটি বাক্যের বা কয়েকটি শব্দের ব্যাখ্যা করব, যে বিষয়গুলো আমাদের সৃজনশীল প্রশ্নের প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার উত্তর লিখতে খুবই সহযোগিতা করবে। এই বিষয়গুলো যদি আমরা জেনে থাকি বা আমাদের আত্মস্থ থাকে, তাহলে সৃজনশীলের যে কোনো সোনার তরী কবিতা সঙ্গতিপূর্ণ যে কোনো প্রশ্নের প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার প্রশ্ন করতে পারবে আশা করছি। এই বিষয়টা আমরা একটু দেখি, খুব সুন্দর করে মনোযোগ দিয়ে দেখবে। দেখো, প্রথমেই আসছে বর্ষা প্রকৃতির স্বরূপ। এই স্বরূপটা কি দেখি, যে সোনার তরী কবিতায় গ্রামীণ আবহে যে বর্ষা প্রকৃতির এক অসাধারণ চিত্রকল্প ফুটে উঠেছে, সেটাই হচ্ছে বর্ষা প্রকৃতির স্বরূপ। কবিতাটিতে প্রতিকূল পরিবেশে ধান কাটতে যাওয়া, মানে অনুকূল আমরা জানি যে আমার অনুকূলে রয়েছে, কিন্তু প্রতিকূল ছিল কৃষকের জন্য পরিবেশটি, খুব ভয়ানক পরিবেশ ছিল। এতে ধান কাটতে যাওয়া এক কৃষকের বাস্তবতা তুলে ধরতে গিয়ে কবি বর্ষাকালীন গ্রামীণ প্রকৃতির বর্ণনা করেছেন। এখানে দেখা যায়, লক্ষ্য করা যায়, বিরূপ পরিবেশে ধান কাটার পর এক কৃষক অসহায় অবস্থায় তার সোনার ধানগুলোকে সাজিয়ে রেখে বসে রয়েছে। ভারী বৃষ্টির সঙ্গে আকাশে মেঘের গর্জন, ভরা নদী ক্ষুরধারা স্রোত ও তার হিংস্রতা, কৃষকের নিঃসঙ্গ বসে থাকা, এ সব কিছু নিয়ে কবিতাটিতে বর্ষা প্রকৃতির চিরায়ত রূপটি প্রতিভাত হয়। বস্তুত এটি ঘোর বর্ষায় আবৃত নদী চরের নিসর্গ চিত্র। তো এটাতে ঘোর বর্ষা যে একটা বাংলাদেশের প্রকৃতির যে রূপ, সেই বিষয়টা এখানে বর্ণনা করা হয়েছে। এবং বর্ষাকালে প্রকৃতি যে কতটা ভয়ানক হতে পারে, নদী তীরবর্তী বা আমাদের নদী তীরবর্তী অঞ্চলের মানুষের জীবনটা কত ভয়াবহ, সেই বিষয়টার প্রতিও ইঙ্গিত করা হয়েছে। এবং এখানে আমরা দেখতে পাই যে বর্ষাকালে নদী খাল বিল জলে পরিপূর্ণ থাকে এবং সেগুলো খুবই ভয়ানক হয়ে ওঠে। এবং আমরা দেখি যে কৃষকের চারপাশে নদীতে প্রচুর স্রোত এবং প্রবল স্রোতের বিস্তার, এবং এখানে কৃষক একা বসে রয়েছে অসহায় এবং রিক্ত অবস্থায়। তো এই বিষয়টা স্পষ্ট করার জন্য তিনি বর্ষা প্রকৃতির স্বরূপটাকে কবিতার মধ্যে স্থান দিয়েছে। এরপরে আমরা দেখব যে কর্মফল তথা মহৎ সৃষ্টিকর্মের অবিনশ্বরতা এবং সৃষ্টিশীল মানুষের অবশ্যম্ভাবী পরিণতি, এই দুইটা বিষয়ের সম্পর্কগুলো আমরা একটু দেখি। যে কর্মফল এবং মহৎ সৃষ্টিকর্মের অবিনশ্বরতা, অবিনশ্বরতা যার নষ্ট হয় না, বিনষ্ট হয় না এরকম, এবং সৃষ্টিশীল বা সৃজনশীল মানুষের অবশ্যম্ভাবী পরিণতি, যে মানুষের যে
পরিণতিটা কি সেই বিষয়গুলোর এখানে সম্পর্ক আমরা দেখে নিই। আমরা জানি সময় বহমান, সময় কখনো থেমে থাকে না, এবং সময়ের এই পরিক্রমায় ব্যক্তি মানুষের মৃত্যু হয়। আমাদের প্রত্যেকেরই জন্ম হয়েছে যেহেতু আমরা একদিন না একদিন মারা যাব, এটা একদম নিশ্চিত। তো এই বিষয়টা একেবারে বাস্তব এবং চিরসত্য, কিন্তু তার সৃষ্টিশীল কর্মের মৃত্যু নেই। আমরা দেখতে পারি পৃথিবীতে অনেক মানুষ আজ থেকে হাজার হাজার বছর পূর্বে পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, কিন্তু তাদের যে মহৎ এবং সৃষ্টিশীল কর্মগুলো ছিল সেগুলো তাদেরকে এখনও আমাদের মাঝে বাঁচিয়ে রেখেছে। তাদের কথা এখনও আমাদেরকে স্মরণ করে দিচ্ছে, তারা এখনও আমাদের মাঝে অমর হয়ে রয়েছে। এই বিষয়গুলো এখানে উল্লেখ করেছেন কবি, এবং এই কারণেই মানুষের মৃত্যুর পরও তার সৃষ্টিকর্ম টিকে যায়। সৃষ্টিশীল মানুষের মৃত্যু হলেও তাদের কর্মের মৃত্যু কখনোই হয় না। তারা পৃথিবীকে বা এই মহাকালে কোনো না কোনোভাবে ঠিকই টিকে থাকে মানুষের অন্তরে। রূপকের আড়ালে এ ভাব সত্যটি উন্মোচিত হয়েছে আলোচ্য কবিতাটিতে। সেখানে আমরা দেখতে পাই বিরূপ পরিবেশে ধান কাটার পরে এক কৃষক মাঝিকে তার ধান তুলে নেওয়ার জন্য আর্জি জানালে মাঝি তার কর্মফলরূপী ধান মাঝির নৌকায় তুলে নেয়, এবং কৃষকের ধানগুলো তুলতে তুলতে দেখা যায় ফসলে নৌকা পরিপূর্ণ হয়ে যায়, কিন্তু ফসল উৎপাদন করে কৃষকের আশ্রয় মেলে না, কারণ তার সৃষ্টিকর্ম বা ধানে নৌকা বোঝাই হয়ে যায়। এখানে আর কৃষকের জন্য কোনো জায়গা ফাঁকা থাকে না। এখানে বোঝানো হয়েছে যে কৃষক রূপী কবি এবং তার যে সৃষ্টিকর্মগুলো রয়েছে, সৃষ্টিশীল মানুষ বা কবি এখানে সকল সৃষ্টিশীল মানুষকে বুঝিয়েছেন যে তার যে কর্মগুলো ছিল সেগুলো মহাকাল ঠিকই নিয়ে গিয়েছে, কিন্তু তার ভারটা সে বহন করতে রাজি না, তাকে কেউ মনে রাখতে পারে না। কর্মগুলোকে আমরা মূল্যায়ন করে থাকি। এবং এখানে আমরা দেখতে পারি যে এই যে ফসলগুলো নিয়ে যায় কিন্তু তার স্থান হয় না মানুষের। তো মূলত এখানে আমরা বুঝতে পারি যে মানুষের মহৎ কর্মগুলোই মহাকালের মাঝে ঠাঁই পেলেও ব্যক্তি মানুষকে অবধারিতভাবে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে, এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। তো মূলত মানুষ চিরস্থায়ী হতে পারে না, কিন্তু তাদের কর্মের মাধ্যমে, তাদের সৃষ্টিশীলতার মাধ্যমে, তাদের ভালো মহৎ কাজের মাধ্যমে, তাদের মানবিক গুণাবলীর কারণে পৃথিবীতে বা এই মহাকাল তাদেরকে মানুষের অন্তরে স্থান করে দেয় এবং টিকিয়ে রাখে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী বাক্যটা আমরা দেখে নেই যে পরবর্তীতে কি আমরা দেখতে পাচ্ছি। প্রতীকাশ্রয়ী কবিতা হিসেবে সোনার তরীর শিল্প স্বাতন্ত্র্য। তো দেখো, প্রতীকাশ্রয়ী কবিতা হিসেবে সোনার তরীর শিল্প স্বাতন্ত্র্যটা কি বা এর গুরুত্বটুকু কতটুকু সেই বিষয়টা আমরা একটু দেখে নিচ্ছি এখানে। তো এখানে যদি আমরা দেখতে পাই, দেখো শিল্প স্বাতন্ত্র্য যদি আমরা খুঁজতে যাই তাহলে আমরা দেখব যে সোনার তরী কবিতাটিতে প্রায়শই রূপক এবং প্রতীকের ব্যবহার লক্ষ্য করা যায়। এখানে আমরা প্রায়শই দেখব যে রূপক হিসেবে, প্রতীক হিসেবে ব্যবহার করেছে, যে কবি নিজেকে কৃষক রূপে প্রকাশ করেছেন কবিতার মধ্যে। সোনার ধানের মাধ্যমে সে তার নিজের কর্ম বা সৃষ্টি কর্মগুলোকে প্রকাশ করেছেন। মাঝিকে সে মহাকাল রূপে প্রকাশ করেছেন। তো এভাবে আমরা দেখতে পাচ্ছি কিছু এখানে প্রতীক এবং রূপকের ব্যবহারটা বেশি। এজন্য আমরা পূর্বেই বলেছিলাম যে সোনার তরী একটি রূপক বা প্রতীকাশ্রয়ী কবিতা। দেখো, এই সকল রূপক ও প্রতীকের মধ্য দিয়ে কবি মনের গূঢ় ভাব বিশেষ তাৎপর্যময় হয়ে ধরা দেয় আমাদের সামনে। অর্থাৎ কবিতায় প্রতীকের সাধারণ অর্থের আড়ালে এর অন্তর্নিহিত ভাবসত্যই প্রধান হয়ে ওঠে। যে এখানে আমরা দেখতে পাই যে কবিতায় প্রতীকের সাধারণ যে অর্থের আড়াল বা সাধারণ যে অর্থ রয়েছে, এর অন্তর্নিহিত মূল ভাবটাই, অন্তরের বিষয়বস্তুটাই এখানে প্রধান হয়ে উঠেছে এবং এটাই স্পষ্ট হয়েছে। এবং সোনার তরী কবিতাটিও তেমনই একটি প্রতীকাশ্রয়ী কবিতা আমরা বলতে পারি। এই কবিতার পটভূমি চারপাশের প্রবল স্রোতের মাঝে জেগে থাকা দ্বীপের মতো একটি ছোট্ট ধান খেতে ও উৎপন্ন ফসল নিয়ে অপেক্ষমাণ এক কৃষকের নিঃসঙ্গ অবস্থা। দেখো,
আমরা প্রথমেই দেখি যে কৃষক প্রবল নদী তীরে স্রোতের মাঝে দ্বীপের মধ্যে ছোট একটি ধান খেতে সে তার ফসলগুলো বা সৃষ্টিকর্মগুলো নিয়ে নিঃসঙ্গ অসহায় অবস্থায় বসে রয়েছে, কিন্তু এর প্রতীকী তাৎপর্য অত্যন্ত গভীর ও ব্যঞ্জনাধর্মী। এখানে কৃষক মূলত সৃষ্টিশীল কবিসত্তা। কৃষকের মধ্যেই কবি নিজেকে প্রকাশ করেছেন এবং উৎপন্ন যে সোনার ধান বা ফসল রয়েছে সেটাই হচ্ছে কবির সৃষ্টিকর্ম। আর মাঝিকে এখানে মহাকালের ইঙ্গিতবাহী করা হচ্ছে। মাঝি হচ্ছে মহাকালের প্রতীক এবং মাঝি ফসলগুলো নিয়ে গিয়েছিল সেরকম বুঝিয়েছে। এর মধ্য দিয়ে আমরা দেখি কবিতাটিতে প্রকাশিত ভাবসত্ত্বটি হলো সময় পরিক্রমায় বা সময়ের সাথে সাথে অনিবার্যভাবে ব্যক্তি মানুষের মৃত্যু হলেও তার সৃষ্টিকর্মের কখনো মৃত্যু নেই। তার সৃষ্টিকর্মগুলো পৃথিবীতে অমর হয়ে থাকে, মানুষের অন্তরে অন্তরে থেকে যায়। এই কবিতার আরেকটি দিক হলো এর বহুরৈখিকতা। এছাড়া কবিতাটিতে কবি উপমা ও অলঙ্কার প্রয়োগেও মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন, যা পাঠক চিত্তকে তৃপ্ত করে। তো এই কবিতার মাধ্যমে আমরা দেখতে পাই যে কবিতাটিতে কবি কিছু উপমা অলঙ্কার প্রয়োগ করেছেন। এখানে তার কবি সত্তার পরিচয় তুলে ধরেছেন, তিনি তার শ্রেষ্ঠত্বের পরিচয় এখানে তিনি তুলে ধরেছেন। তো এভাবে আমরা দেখতে পাই এখানে তিনি এই বিষয়গুলো তুলে ধরেছেন। তো মূলত এই কবিতার যে বিষয়বস্তুগুলো আমরা পাই সেখানে হলো সময় এবং সময়ের পরিক্রমায় মানুষ একদিন বিলীন হয়ে যাবে, হারিয়ে যাবে চিরতরে, কিন্তু সে এই মহাকালে বা এই পৃথিবীতে চির অমর হয়ে থাকতে পারে। তার একটি মাধ্যম হচ্ছে তার কর্মফল। তার সৃষ্টিকর্মগুলো যদি মানুষ গ্রহণ করে, মহাকাল গ্রহণ করে, তাকে যদিও বা গ্রহণ না করে, কিন্তু সে পৃথিবীতে তার জন্য একটি স্থান করে নিতে পারে। এবং এটাই হচ্ছে আমাদের প্রত্যেক ব্যক্তির একটা সত্য দার্শনিক জীবন দর্শন, বাস্তবিকতা, সত্য উপলব্ধি, যেটি রবীন্দ্রনাথ বুঝতে পেরেছিলেন নিজের জীবনে এবং সেটি তিনি কবিতার মাধ্যমে, কৃষক এবং সোনার ধানের মাধ্যমে, রূপকের মাধ্যমে তিনি প্রকাশ করেছেন। এবং এই কবিতাটি শুধু রবীন্দ্রনাথের জীবনের ক্ষেত্রে প্রযোজ্য না, প্রত্যেকটি মানুষের সাথেই আমরা নিজেরাই যদি নিজেদের জীবনের সাথে কল্পনা করি, কবিতাটি নিজেদেরকে এখানে স্থান, কৃষকের স্থানে নিজেদেরকে বসিয়ে যদি কল্পনা করি বা কবিতাটি পাঠ করি, তাহলে আমরা দেখতে পাবো যে বিষয়টি সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ এবং এটি পরিপূর্ণ বাস্তব। প্রত্যেক মানুষের জীবনেই এমনটা ঘটে থাকে বা এমনটা ঘটার সম্ভাবনা রয়েছে, এটাই বাস্তবতা। এবং মহাকাল সবসময় মানুষের সৃষ্টিকর্মগুলোকে গ্রহণ করবে এবং কখনোই স্রষ্টাকে গ্রহণ করবে না, এটাই বাস্তব। এবং এই দার্শনিক সত্যটাকেই রবীন্দ্রনাথ ঠাকুর নিজের জীবনে উপলব্ধি করতে পেরেছিলেন বলেই তিনি কবিতার মাধ্যমে আমাদের সামনে সেটাকে পরিস্ফুট করেছেন। এবং যথেষ্ট এখানে কবি নিজের দক্ষতারও পরিচয় দিয়েছেন এবং কিছু উপমা এবং রূপক, কিছু প্রতীক, এই সমস্ত কিছু মিলিয়ে তিনি কবিতাটিকে একটি শ্রুতি মাধুর্য করে দিয়েছেন এবং পাঠকের মনে এই কবিতাটি অত্যন্ত সাড়া জাগাতে পেরেছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সোনার তরী কবিতা নিয়ে আমাদের 2টি ক্লাস এখানেই আমরা শেষ করছি। পূর্বের ক্লাসে আমরা সোনার তরী কবিতার ব্যাখ্যা করেছিলাম এবং এই কবিতা আমরা মূল বিষয়বস্তুগুলোর বিস্তারিত ব্যাখ্যা করলাম। তো আশা করি তোমাদের এ নিয়ে কোনো সমস্যা হবে না। যদি কোনো সমস্যা হয়ে থাকে তোমরা এখানে কমেন্টস বা যে কোনো মাধ্যমে যোগাযোগ করবে, জানাবে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য একটি বাড়ির কাজ রাখা হয়েছে। এটা হচ্ছে, দেখো, যে সোনার তরী কবিতা অবলম্বনে মহৎ কর্মের গুরুত্ব বিশ্লেষণ করো। এটাই হচ্ছে তোমাদের আগামী ক্লাসের বাড়ির কাজ। দেখো, এবং এই বিষয়টা নিয়ে আমরা ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি। প্রত্যেকেই কাজটি করবে এবং কাজটি করে যে কোনোভাবে আমার কাছে পাঠাবে। তো মহৎ কর্মের গুরুত্ব বিশ্লেষণ করে, এই বিষয়টা উপলব্ধিটা যদি করতে পারো তাহলে তোমাদের কাছে কবিতার সমস্ত বিষয়গুলোই সহজ হয়ে যাবে এবং সহজভাবে তোমাদের সামনে ধরা দেবে। তো বিষয়টা গুরুত্বের সঙ্গে দেখো এবং পরবর্তী ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকের ক্লাসে সবাই অংশগ্রহণ করেছো, এই জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি এবং পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আমরা এখানেই বিদায় নিচ্ছি।
সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।